হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। যাদের কাছে বইটি নাই তারা তাড়াতাড়ি বইটি কিনে নিও, বইটি সত্যিই খুব ভালো। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিয়ে। চলো শুরু করি। চ্যাপ্টার 7, ফান্ডামেন্টাল রাইটস, অধ্যায় 7, মৌলিক অধিকার, পার্ট 2, রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার। 1, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস, আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা। আর্টিকেল 14 says that the state shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India. This provision confers rights on all persons whether citizens or foreigners. Moreover, the word person includes legal persons, vice, statutory corporations, companies, registered societies or any other type of legal person. অনুচ্ছেদ 14 বলে যে রাজ্য কোনো ব্যক্তির কাছে আইনের সামনে সমতা বা ভারতের ভূখণ্ডের মধ্যে আইনের সমান সুরক্ষা অস্বীকার করবে না। এই বিধান নাগরিক বা বিদেশি সকল ব্যক্তির অধিকার প্রদান করে। তদুপরি ব্যক্তি শব্দটি আইনি ব্যক্তি, যেমন সংবিধিবদ্ধ কর্পোরেশন, কোম্পানি, নিবন্ধিত সমিতি বা অন্য কোন ধরনের আইনি ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে। The concept of equality before law is of British origin, while the concept of equal protection of laws has been taken from the American Constitution. The first concept connotes A, the absence of any special privileges in favor of any person, B, the equal subjection of all persons to the ordinary law of the land administered by ordinary law courts, and C, no person, whether rich or poor, high or low, official or non-official, is above the law. আইনের আগে সমতা ধারণাটি ব্রিটিশ বংশোদ্ভূত, যখন আইনের সমান সুরক্ষা ধারণাটি আমেরিকান সংবিধান থেকে নেওয়া হয়েছে। প্রথম ধারণাটি বোঝায় কোনো ব্যক্তির পক্ষে কোনো বিশেষ সুবিধার অনুপস্থিতি, খ সাধারণ আইন আদালত দ্বারা পরিচালিত ভূমির সাধারণ আইনের প্রতি সকল ব্যক্তির সমান বশ্যতা, এবং গ কোনো ব্যক্তি কি না ধনী বা দরিদ্র, উচ্চ বা নিম্ন, সরকারি বা বেসরকারি আইনের ঊর্ধ্বে। The second concept, on the other hand, connotes A, the equality of treatment under equal circumstances, both in the privileges conferred and liabilities imposed by the laws, B, the similar application of the same laws to all persons who are similarly situated, and C, the like should be treated alike without any discrimination. Thus, the former is a negative concept while the latter is a positive concept. However, both of them aim at establishing equality of legal status, opportunity and justice. অন্যদিকে দ্বিতীয় ধারণাটি বোঝায় আইন দ্বারা প্রদত্ত বিশেষাধিকার এবং দায় উভয় ক্ষেত্রেই সমান পরিস্থিতিতে চিকিৎসার সমতা, খ একই আইনের অনুরূপ প্রয়োগ সকল ব্যক্তির জন্য অবস্থিত, এবং অনুরূপ কোনো বৈষম্য ছাড়াই একই আচরণ করা উচিত। সুতরাং পূর্ববর্তীটি একটি নেতিবাচক ধারণা এবং পরবর্তীটি একটি ইতিবাচক ধারণা। যাই হোক, উভয়েরই লক্ষ্য আইনি মর্যাদা, সুযোগ এবং ন্যায়বিচারের সমতা প্রতিষ্ঠা করা। The Supreme Court held that where equals and unequals are treated differently, Article 14 does not apply. While Article 14 forbids class legislation, it permits reasonable classification of persons, objects and transactions by the law. But the classification should not be arbitrary, artificial or evasive. Rather, it should be based on an intelligible differential and substantial distinction. সুপ্রিম কোর্ট বলেছে যে যেখানে সমান এবং অসমকে আলাদাভাবে বিবেচনা করা হয় সেখানে 14 ধারা প্রযোজ্য নয়। যদিও অনুচ্ছেদ 14 শ্রেণী আইন নিষিদ্ধ করে, এটি আইন দ্বারা ব্যক্তি, বস্তু এবং লেনদেনের যুক্তিসঙ্গত শ্রেণীবিভাগের অনুমতি দেয়। কিন্তু শ্রেণীবিভাগ স্বেচ্ছাচারী, কৃত্রিম বা ফাঁকিমূলক হওয়া উচিত নয়। বরং এটি একটি বোধগম্য পার্থক্য এবং যথেষ্ট পার্থক্যের উপর ভিত্তি করে হওয়া উচিত। Rule of law. The concept of equality before law is an element of the concept of rule of law. Propounded by A.V. Rishi, the British jurist. His concept has the following three elements or aspects. আইনের শাসন, আইনের আগে সমতা ধারণাটি আইনের শাসন ধারণার একটি উপাদান, যায় ভি রাইসি, ব্রিটিশ আইনবিদ। তার ধারণার নিম্নলিখিত তিনটি উপাদান বা দিক রয়েছে। I. Absence of arbitrary power,
that is, no man can be punished except for a breach of law. স্বেচ্ছাচারী ক্ষমতার অনুপস্থিতি অর্থাৎ আইন লঙ্ঘন ব্যতীত কাউকে শাস্তি দেওয়া যাবে না। Equality before the law, that is, equal subjection of all citizens, rich or poor, high or low, official or non-official to the ordinary law of the land administered by the ordinary law courts. আইনের সামনে সমতা অর্থাৎ সাধারণ আইন আদালত দ্বারা পরিচালিত ভূমির সাধারণ আইনের প্রতি সকল নাগরিকের, ধনী বা দরিদ্র, উচ্চ বা নিম্ন, সরকারি বা অসরকারি, সমান অধীনতা। The primacy of the rights of the individual, that is, the constitution is the result of the rights of the individual as defined and enforced by the courts of law rather than the constitution being the source of the individual rights. ব্যক্তির অধিকারের প্রাধান্য অর্থাৎ সংবিধান ব্যক্তি অধিকারের উৎস হওয়ার পরিবর্তে আইনের আদালত দ্বারা সংজ্ঞায়িত এবং প্রয়োগকৃত ব্যক্তির অধিকারের ফলাফল। The first and the second elements are applicable to the Indian system and not the third one. In the Indian system, the constitution is the source of the individual rights. প্রথম এবং দ্বিতীয় উপাদানগুলি ভারতীয় ব্যবস্থায় প্রযোজ্য এবং তৃতীয়টি নয়। ভারতীয় ব্যবস্থায় সংবিধান ব্যক্তিগত অধিকারের উৎস। The Supreme Court held that the rule of law as embodied in Article 14 is a basic feature of the Constitution. Hence, it cannot be destroyed even by an amendment. সুপ্রিম কোর্ট বলেছে যে আইনের শাসন অনুচ্ছেদ 14 মূর্ত হওয়া সংবিধানের একটি মূল বৈশিষ্ট্য। তাই সংশোধন করেও তা ধ্বংস করা যাবে না। Exceptions to equality. The rule of equality before law is not absolute and there are constitutional and other exceptions to it. These are mentioned below, just. সমতার ব্যতিক্রম আইনের সামনে সমতার শাসন নিরঙ্কুশ নয় এবং এর সাংবিধানিক এবং অন্যান্য ব্যতিক্রম রয়েছে। এগুলো নিচে উল্লেখ করা হল, জোস। The President of India and the Governor of States enjoy the following immunities, Article 361. ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যগুলির রাজ্যপাল নিম্নলিখিত অনাক্রম্যতা ভোগ করেন, অনুচ্ছেদ 361। The President or the Governor is not answerable to any court for the exercise and performance of the powers and duties of his office. রাষ্ট্রপতি বা গভর্নর তার অফিসের ক্ষমতা ও দায়িত্বের অনুশীলন এবং কার্য সম্পাদনের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করতে পারেন না। No criminal proceedings shall be instituted or continued against the President or the Governor in any court during his term of office. রাষ্ট্রপতি বা রাজ্যপালের কার্যকালের সময় কোন আদালতে তার বিরুদ্ধে কোন ফৌজদারি কার্যধারা চালু বা অব্যাহত রাখা যাবে না। No process for the arrest or imprisonment of the President or the Governor shall be issued from any court during his term of office. রাষ্ট্রপতি বা গভর্নরকে গ্রেফতার বা কারাদণ্ডের জন্য কোন প্রক্রিয়া তার কার্যকালের সময় কোন আদালত থেকে জারি করা হবে না। No civil proceedings against the President or the Governor shall be instituted during his term of office in any court in respect of any act done by him in his personal capacity, whether before or after he entered upon his office, until the expiration of 2 months next after notice has been delivered to him. রাষ্ট্রপতি বা গভর্নরের বিরুদ্ধে তার কার্যকালের সময় কোনো আদালতে তার ব্যক্তিগত ক্ষমতায় তার দ্বারা করা কোনো কাজের ক্ষেত্রে তিনি তার পদে প্রবেশের আগে বা পরে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কোনো দেওয়ানি মামলা দায়ের করা যাবে না। তাকে নোটিশ পাঠানোর পরের 2 মাস। 2. No person shall be liable to any civil or criminal proceedings in any court in respect of the publication in a newspaper or by radio or television of a substantially true report of any proceedings of either House of Parliament or either House of the Legislature of a state, Article 361A. সংসদ বা আইনসভার যে কোনো কক্ষের কোনো কার্যধারার যথেষ্ট পরিমাণে সত্য প্রতিবেদন সংবাদপত্রে বা রেডিও বা টেলিভিশনের মাধ্যমে প্রকাশের বিষয়ে কোনো ব্যক্তি কোনো আদালতে দেওয়ানি বা ফৌজদারি কার্যক্রমের জন্য দায়বদ্ধ থাকবেন না। একটি রাষ্ট্রের 361 ধারা। 3. No member of parliament shall be liable to any proceedings in any court in respect of anything said or any vote given by him in parliament or any committee thereof, Article 105.
সংসদের কোন সদস্য সংসদ বা তার কোন কমিটিতে তার দ্বারা প্রদত্ত কোন কিছু বা কোন ভোটের বিষয়ে কোন আদালতে কোন কার্যধারার জন্য দায়বদ্ধ থাকবে না, ধারা 105। 4. No member of the legislature of a state shall be liable to any proceedings in any court in respect of anything said or any vote given by him in the legislature or any committee thereof, Article 194। কোন রাষ্ট্রের আইনসভার কোন সদস্য আইনসভা বা তার কোন কমিটিতে তার দ্বারা প্রদত্ত কোন কিছুর অনুচ্ছেদ 194 কোন কিছুর বিষয়ে কোন আদালতে কোন কার্যধারার জন্য দায়বদ্ধ থাকবে না। 5. Article 31 is an exception to Article 14. It provides that the laws made by the state for implementing the directive principles contained in Clause B or Clause C of Article 39 cannot be challenged on the ground that they are violative of Article 14. The Supreme Court held that, where Article 31C comes in, Article 14 goes out. অনুচ্ছেদ 31 অনুচ্ছেদ 14 এর একটি ব্যতিক্রম। এটি প্রদান করে যে 39 ধারার ধারা বি বা ধারা সি তে অন্তর্ভুক্ত নির্দেশমূলক নীতিগুলি বাস্তবায়নের জন্য রাষ্ট্র কর্তৃক প্রণীত আইনগুলিকে এই কারণে চ্যালেঞ্জ করা যাবে না যে তারা অনুচ্ছেদ 14 এর লঙ্ঘন। সুপ্রিম কোর্ট বলেছিল যে, যেখানে 31 ধারা আসে সেখানে 14 ধারা চলে যায়। 6. The foreign sovereigns, rulers, ambassadors and diplomats enjoy immunity from criminal and civil proceedings. বিদেশি সার্বভৌম, শাসক, রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা ফৌজদারি এবং দেওয়ানি কার্যক্রম থেকে অনাক্রম্যতা ভোগ করেন। 7. The UNO and its agencies enjoy the diplomatic immunity. ইউএনও এবং এর সংস্থাগুলি কূটনৈতিক অনাক্রম্যতা ভোগ করে। 2. Prohibition of discrimination on certain grounds. নির্দিষ্ট কারণে বৈষম্যের নিষেধাজ্ঞা। Article 15 provides that the state shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex or place of birth. The two crucial words in this provision are discrimination and only. The word discrimination means to make an adverse distinction with regard to, or to distinguish unfavorably from others. The use of the word only connotes that discrimination on other grounds is not prohibited. অনুচ্ছেদ 15 বিধান করে যে রাষ্ট্র শুধুমাত্র ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোন নাগরিকের সাথে বৈষম্য করবে না। এই বিধানের দুটি গুরুত্বপূর্ণ শব্দ হল বৈষম্য এবং শুধু। বৈষম্য শব্দের অর্থ অন্যদের থেকে প্রতিকূলভাবে পার্থক্য করা বা অন্যদের থেকে প্রতিকূল পার্থক্য করা। শুধু শব্দের ব্যবহার বোঝায় যে অন্যান্য কারণে বৈষম্য নিষিদ্ধ নয়। The second provision of Article 15 says that no citizen shall be subjected to any disability, liability, restriction or condition on grounds only of religion, race, caste, sex, or place of birth with regard to a. access to shops, public restaurants, hotels and places of public entertainment, or b. the use of wells, dams, bathing ghats, road and places of public resort maintained wholly or partly by state funds or dedicated to the use of general public. This provision prohibits discrimination both by the state and private individuals, while the former provision prohibits discrimination only by the state. অনুচ্ছেদ 15 এর দ্বিতীয় বিধানে বলা হয়েছে যে দোকান, পাবলিক রেস্তোরাঁয় প্রবেশের বিষয়ে শুধুমাত্র ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিককে কোনো অক্ষমতা, দায়, সীমাবদ্ধতা বা শর্তের শিকার হতে হবে না। হোটেল এবং জনসাধারণের বিনোদনের স্থান বা কূপ, ট্যাঙ্ক, স্নানের ঘাট, রাস্তা এবং পাবলিক রিসোর্টের জায়গাগুলি সম্পূর্ণ বা আংশিকভাবে রাষ্ট্রীয় তহবিল দ্বারা রক্ষণাবেক্ষণ করা বা সাধারণ জনগণের ব্যবহারের জন্য নিবেদিত। এই বিধানটি রাষ্ট্র এবং ব্যক্তিগত ব্যক্তি উভয়ের দ্বারা বৈষম্যকে নিষিদ্ধ করে, যখন পূর্ববর্তী বিধানটি শুধুমাত্র রাষ্ট্র দ্বারা বৈষম্য নিষিদ্ধ করে। There are 4 exceptions to this general rule of non-discrimination. বৈষম্যহীনতার এই সাধারণ নিয়মের 4টি ব্যতিক্রম রয়েছে। The state is permitted to make any special provision for women and children. For example, reservation of seats for women in local bodies or provision of free education for children. রাষ্ট্রকে নারী ও শিশুদের জন্য কোনো বিশেষ বিধান করার অনুমতি দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, স্থানীয় সংস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ বা শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা।
B. The state is permitted to make any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the scheduled castes and scheduled tribes. For example, reservation of seats or fee concessions in public educational institutions. নাগরিকদের সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণী বা তফসিলি জাতি ও উপজাতিদের অগ্রগতির জন্য রাষ্ট্রকে কোনো বিশেষ বিধান করার অনুমতি দেওয়া হয়েছে। যেমন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংরক্ষণ বা ফি ছাড়। C. The state is empowered to make any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the scheduled castes or the scheduled tribes regarding their admission to educational institutions including private educational institutions, whether aided or united by the state, except the minority educational institutions. সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর নাগরিকদের অগ্রগতির জন্য বা তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো বিশেষ বিধান করার ক্ষমতা রাষ্ট্রের রয়েছে, তা সাহায্যপ্রাপ্ত হোক বা অবহেলিত হোক। সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া রাজ্য। The state is empowered to make any special provision for the advancement of any economically weaker sections of citizens. Further, the state is allowed to make a provision for the reservation of up to 10% of seats for such sections in admission to educational institutions including private educational institutions, whether aided or united by the state, except the minority educational institutions. This reservation of up to 10% allowed be in addition to the existing reservations. For this purpose, the economically weaker sections allowed be notified by the state from time to time on the basis of family income and other indicators of economic disadvantage. নাগরিকদের অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলির অগ্রগতির জন্য রাষ্ট্রের কোনো বিশেষ বিধান করার ক্ষমতা রয়েছে। আরও, রাজ্যকে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত, রাজ্যের সাহায্যপ্রাপ্ত বা অনুদানপ্রাপ্ত হোক না কেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এই জাতীয় বিভাগের জন্য 10% পর্যন্ত আসন সংরক্ষণের বিধান করার অনুমতি দেওয়া হয়েছে। 10% পর্যন্ত এই রিজার্ভেশন বিদ্যমান রিজার্ভেশনের অতিরিক্ত হবে। এই উদ্দেশ্যে অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলিকে পারিবারিক আয় এবং অর্থনৈতিক অসুবিধার অন্যান্য সূচকের ভিত্তিতে সময়ে সময়ে রাষ্ট্র দ্বারা অবহিত করা হবে। Reservation for OBCs in educational institutions. The above exception, C, was added by the 93 Amendment Act of 2005. In order to give effect to this provision, the Centre enacted the Central Educational Institutions Reservation in Admission Act 2006, providing a quota of 27% for candidates belonging to the other backward classes, OBCs, in all central higher educational institutions including the Indian Institutes of Technology (IITs) and the Indian Institutes of Management (IIMs). In April 2008, the Supreme Court upheld the validity of both the Amendment Act and the OBC Quota Act. But the court directed the central government to exclude the creamy layer advanced sections among the OBCs while implementing the law. শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসিদের জন্য সংরক্ষণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএমএস) সহ সমস্ত কেন্দ্রীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসি প্রার্থীদের জন্য 27%। এপ্রিল 2008 সালে সুপ্রিম কোর্ট সংশোধনী আইন এবং ওবিসি কোটা আইন উভয়ের বৈধতা বহাল রাখে। কিন্তু আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে আইনটি কার্যকর করার সময় ওবিসিএস এর মধ্যে ক্রিমি লেয়ার উন্নত বিভাগ বাদ দিতে। The children of the following different categories of pupil belong to creamy layer among OBCs and thus will not get the quota benefit. নিম্নোক্ত বিভিন্ন শ্রেণীর লোকেদের সন্তানরা ওবিসিদের মধ্যে ক্রিমি লেয়ার এর অন্তর্গত এবং এইভাবে কোটার সুবিধা পাবে না। Persons holding constitutional posts like President, Vice President, Judges of SC and HCS, Chairman and members of UPSC and SPSCs, CEC, CAG and so on. সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এসসি এবং এইচসি এর বিচারক, ইউপিএসসি এবং এসপিএসসিএস এর চেয়ারম্যান এবং সদস্য,
সিইসি, সিএজি ইত্যাদি। 2. গ্রুপ এ ক্লাস আই অ্যান্ড গ্রুপ বি ক্লাস আই অফিসার্স অফ দি অল ইন্ডিয়া সেন্ট্রাল অ্যান্ড স্টেট সার্ভিস অ্যান্ড এমপ্লয়িজ হোল্ডিং ইকুইভ্যালেন্ট পোস্টস ইন পিএসইউএস, ব্যাংকস, ইন্স্যুরেন্স অর্গানাইজেশনস, ইউনিভার্সিটিস ইটিসি, অ্যান্ড অলসো ইন প্রাইভেট এমপ্লয়মেন্ট। সর্বভারতীয়, কেন্দ্রীয় ও রাজ্য পরিষেবাগুলির গ্রুপ এ শ্রেণী আই এবং গ্রুপ বি শ্রেণী আই কর্মকর্তারা এবং পিএসইউ, ব্যাংক, বীমা সংস্থা, বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে সমমানের পদে অধিষ্ঠিত কর্মচারী এবং বেসরকারি চাকরিতেও। 3. পার্সনস হু আর ইন দি র্যাঙ্ক অফ কালানেল অ্যান্ড অ্যাবভ ইন দি আর্মি অ্যান্ড ইকুইভ্যালেন্ট পোস্টস ইন দি নেভি, দি এয়ার ফোর্স অ্যান্ড দি প্যারামিলিটারি ফোর্সেস। সেনাবাহিনীতে কর্নেল এবং তদূর্ধ্ব পদে এবং নৌবাহিনীর, বিমান বাহিনী এবং আধা সামরিক বাহিনীতে সমমানের পদে থাকা ব্যক্তিরা। 4. প্রফেশনালস লাইক ডক্টরস, লয়ার্স, ইঞ্জিনিয়ার্স, আর্টিস্টস, অথর্স, কনজালট্যান্টস অ্যান্ড সো অন। পেশাদাররা যেমন ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, শিল্পী, লেখক, পরামর্শদাতা ইত্যাদি। 5. পার্সনস এমপ্লয়েড ইন ট্রেড, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাণিজ্য, ব্যবসা এবং শিল্পে নিযুক্ত ব্যক্তি। 6. পিপল হোল্ডিং এগ্রিকালচারাল ল্যান্ড অ্যাবভ এ সার্টেইন লিমিট অ্যান্ড ভ্যাকান্ট ল্যান্ড অর বিল্ডিংস ইন আরবান আরে। একটি নির্দিষ্ট সীমার উপরে কৃষি জমি এবং শহুরে এলাকায় খালি জমি বা বিল্ডিং ধরে রাখা লোকেদের। 7. পার্সনস হ্যাভিং গ্রস অ্যানুয়াল ইনকাম অফ মোর দ্যান 8 লাখ অর পসেসিং ওয়েলথ অ্যাবভ দি এক্সেম্পশন লিমিট। 1993, when the creamy layer ceiling was introduced, it was 1 lakh. It was subsequently revised to 2.5 lakh in 2004, 74.5 lakh in 2008, 6 lakh in 2013 and 78 lakh in 2017। স্থূল বার্ষিক আয় 8 লাখের বেশি বা ছাড় সীমার বেশি সম্পদের অধিকারী ব্যক্তি। 1993 সালে, যখন ক্রিমি লেয়ার সিলিং চালু করা হয়েছিল, তখন এটি ছিল 1 লাখ। এটি পরবর্তীতে 2004 সালে 2.5 লাখ, 2008 সালে 74.5 লাখ, 2013 সালে 6 লাখ এবং 2017 সালে 78 লাখে সংশোধন করা হয়। Reservation for EWSS in educational institutions. The above exception T was added by the 103 RD Amendment Act of 2019. In order to give effect to this provision, the central government issued an order in 2019 providing 10% reservation to the economically weaker sections EWSS in admission to educational institutions. The benefit of this reservation can be availed by the persons belonging to EWSS who are not covered under any of the existing schemes of reservations for SCS, STS and OBCS. The eligibility criteria laid down in this regard is as follows. শিক্ষা প্রতিষ্ঠানে EWSS এর জন্য সংরক্ষণ উপরোক্ত ব্যতিক্রম 2019 সালের 103তম সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল। এই বিধানটিকে কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকার একটি আদেশ জারি করেছে। 2019 সালে অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলিকে 10% সংরক্ষণ প্রদান করে EWSS শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে। এই সংরক্ষণের সুবিধাটি EWSS এর অন্তর্গত ব্যক্তিদের দ্বারা নেওয়া যেতে পারে যারা এসসি, এসটিএস এবং ওবিসিদের জন্য সংরক্ষণের বিদ্যমান কোনো প্রকল্পের আওতায় নেই। এই বিষয়ে নির্ধারিত যোগ্যতার মানদণ্ড নিম্নরূপ: 1. Persons whose family has gross annual income below 78 lakh are to be identified as EWSS for the benefit of reservation. The income allowed include income from all sources i.e. salary, agriculture, business, profession etc. and it allowed be income for the financial year prior to the year of application. যাদের পরিবারের মোট বার্ষিক আয় 78 লাখের নিচে তাদের সংরক্ষণের সুবিধার জন্য EWSS হিসাবে চিহ্নিত করতে হবে। আয়ের মধ্যে সমস্ত উৎস থেকে আয় অন্তর্ভুক্ত থাকবে যেমন বেতন, কৃষি, ব্যবসা, পেশা ইত্যাদি এবং এটি আবেদনের বছরের আগের আর্থিক বছরের জন্য আয় হবে। 2. Persons whose family owns or possesses any one of the following assets are to be excluded from being identified as EWSS irrespective of the family income. যে ব্যক্তিদের পরিবারের মালিকানা আছে বা নিম্নোক্ত সম্পদের যে কোনো একটির মালিকানা আছে তাদের EWS হিসেবে চিহ্নিত করা থেকে বাদ দেওয়া হবে, পারিবারিক আয় নির্বিশেষে। 5 acres of agricultural land and above.
বি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অফ 1000 বর্গ ফুট অ্যান্ড অ্যাবভ। সি রেসিডেন্সিয়াল প্লট অফ 100 স্কিউয়ার ইয়ার্ডস অ্যান্ড অ্যাবভ ইন নোটিফাইড মুনিসিপ্যালিটিস। ডি রেসিডেন্সিয়াল প্লট অফ 200 স্কিউয়ার ইয়ার্ডস অ্যান্ড অ্যাবভ ইন আরে আদার দ্যান দি নোটিফাইড মুনিসিপ্যালিটিস। 5 একর কৃষি জমি এবং তার বেশি। বি 1000 বর্গফুটের আবাসিক ফ্ল্যাট এবং উপরে। সি বিজ্ঞাপিত পৌরসভায় 100 বর্গ গজ এবং বাবার উপরে আবাসিক প্লট। ডি বিজ্ঞাপিত পৌরসভা ব্যতীত অন্যান্য এলাকায় 200 বর্গগজ বা তার বেশি আয়তনের আবাসিক প্লট। 3. The property held by a family in different locations or different places, cities allowed be clubbed while applying the land or property holding test to determine EWS status. EWS স্ট্যাটাস নির্ধারণের জন্য জমি বা সম্পত্তি ধারণ পরীক্ষা প্রয়োগ করার সময় বিভিন্ন স্থানে বা বিভিন্ন স্থানে শহরের একটি পরিবারের হাতে থাকা সম্পত্তি একত্রিত করা হবে। 4. Family for this purpose allowed include the person who seeks benefit of reservation, his, her parents and siblings below the age of 18 years as also his, her spouse and children below the age of 18 years. এই উদ্দেশ্যে পরিবারের অন্তর্ভুক্ত হবে যে ব্যক্তি সংরক্ষণের সুবিধা চাইছেন, তার পিতামাতা এবং 18 বছরের কম বয়সী ভাইবোনদের পাশাপাশি তার পত্নী এবং 18 বছরের কম বয়সী সন্তানদের অন্তর্ভুক্ত করবেন। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বাকিটা পড়ব।